সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার শিরোনাম হলো ইতিহাসের এক অকাট্য সত্য, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতাই চাননি। তার চাওয়া ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। জাতীয় দিবস হিসাবে বাংলাদেশের স্বাধীনতা দিবস আমাদের সামনে সমাগত। জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিন এবং এই দিনকে কেন্দ্র করে যে ইতিহাস, তার একপেশে এবং বিদঘুটে একটি চর্চা গত 17-18 বছর ধরে ফ্যাসিবাদী শাসনের আমলে আপনারা শুনতে শুনতে অনেকটাই নিশ্চয়ই কেউ অভ্যস্ত হয়েছেন, কেউ বিরক্ত হয়েছেন। তার বিপরীতে অকাট্য তথ্য এবং যুক্তি দিয়ে ইতিহাসের আরও অনেক নির্মোহ অংশ আছে, যেটুকু জনগণের সামনে সেভাবে অনেক ক্ষেত্রেই আসেনি। হয়তো এখন সেগুলো আস্তে আস্তে সামনে আসবে। আজকে আমি যে শিরোনামটি করলাম, যে শেখ মুজিব তিনি নিজেই বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি বরঞ্চ অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেই তিনি খুশি হতেন। প্রসঙ্গক্রমে শুরুতেই আমি বলে দিচ্ছি, এই পর্বটি যেহেতু অনেকগুলো তথ্য এবং যুক্তি সন্নিবেশিত করে আমি উপস্থাপন করতে চাই, ফলে এই পর্বটি অনেক লম্বা হবে। সে কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটি দুটি পর্বে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে এই আলোচনার প্রথম পর্ব। শুরুতেই বলতে হয়, আমরা বিগত দিনে একটা সময় লক্ষ্য করেছি যে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা ইতিহাসের এই উজ্জ্বল অংশকে অস্বীকার করা, এটির যেমন একটি অপচেষ্টা, এটি সকল মহল থেকে, বিশেষ করে শীর্ষ ব্যক্তি প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার পারিষদবর্গ, চামচা এবং যারা তলা চেটে খেলেও খুশি হতেন, এমন একটি বাই প্রোডাক্ট, আওয়ামী লীগের বাই প্রোডাক্ট, এই জাসদ, এই রাশেদ খান মেননের রাজনৈতিক দল, অন্যান্য যেগুলো সাংবাদিক, তথাকথিত বুদ্ধিজীবী, এরা এই চর্চায় নিজেকে এতটাই নিয়োজিত করেছিলেন যে তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে একটু হালুয়া রুটির যদি ভাগ পান, একটু এঁটো যদি চেটে খেতে পারেন, তাহলে তারা সুখী হতে পারতেন। এই উদগ্র বাসনা থেকেই তারা মূলত এই অপচেষ্টাটি দীর্ঘ সময় করেছে। এদের চেষ্টাও একসময় জনগণকে আলোড়িত করতে পারেনি। তখন এরা আদালতের ঘাড়ে এই বন্দুকটি রাখল। কোন আদালত? যেই আদালত নির্মোহভাবে কোনো রায় বা সিদ্ধান্ত দিতে সক্ষম ছিলেন কিনা, সেটিও একটি প্রশ্ন। আমরা লক্ষ্য করেছি সাংবাদিক মাহমুদুর রহমানের এক আদালত অবমাননার মামলায় তিনি যখন কথাটি তিনি কেন বললেন তার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, সেদিন আদালত দম্ভ সহকারে উচ্চারণ করেছিলেন, ট্রুথ ইজ নো ডিফেন্স। আমাদের কাছে সত্যের এটা গুরুত্বপূর্ণ মূল্য নাই, আমাদের কাছে উপজীব্য হলো আপনার কথায় বা আপনার বক্তব্যে আদালত অবমাননা হয়েছে কিনা, বিচারকদের সম্মানহানি হয়েছে কিনা। যেখানে আদালত দম্ভ সহকারে উচ্চারণ করে যে ট্রুথ ইজ নো ডিফেন্স, সেখানে সেই সমস্ত আদালতের চরিত্র কী ছিল তা বোঝার জন্য নিশ্চয়ই পণ্ডিত হওয়ার প্রয়োজন হয় না। সেই আদালতের ঘাড়ে এই স্বাধীনতার ঘোষণার বন্দুকটি তুলে দেওয়া হলো। তারা যথারীতি ফায়ার করলেন যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে উপস্থাপন করা যাবে না, স্বাধীনতার ঘোষকও শেখ মুজিবুর রহমান। এবং যেহেতু আদালতে এইরকম একটি অবজারভেশন বা ডিরেকশন দিয়েছে, তাই আওয়ামী তস্করেরা সেদিন হুমকি উচ্চারণ করলো, যারা এরপর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু জনগণকে এরকম হুমকি দিয়ে, আদালতের এই ধরনের ডিরেকশন দিয়েও তাদের মনের সেই সত্য নিরূপণ প্রত্যাশী জনগণ, তাদেরকে সকলকে বাধা দিয়ে রাখা হয়নি। আমরা অনেকেই সেদিনও বারবার উচ্চারণ করেছি যে আদালত অবমাননার মামলা যদি আমাদের বিরুদ্ধে হয়, আমরা সেটি মোকাবেলা করতে রাজি আছি। যদি শাস্তি হয় তাও আমরা পিছু পাবো না। আমরা বলবো ইতিহাসের এক অমোঘ সত্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। এই আদালতের ঘাড়ে বন্দুক তুলে জিয়াউর রহমানকে ছোট করার অর্থ একজন ব্যক্তি তাকে প্রতিষ্ঠিত করা। আজকে সে কথার জবাব দেওয়ার সময় এসেছে। জবাব আমরা এর আগেও দিয়েছি।
আমরা পিছুপা হইনি। আমি নিজে সম্পর্কে আর্টিকেল লিখেছি, যেটি আমার দেশ পত্রিকায় ছাপা হয়েছিল। সেই দুঃশাসনের সেই যে প্রখর থাবা, সে সময় আমরা এই সত্য উচ্চারণ করতে অনেকেই নিশ্চয়ই নিজেদেরকে নিয়োজিত করেছিলাম। দেখুন, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাটা কি ছিল? আই মেজর জিয়াউর রহমান ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান। অর্থাৎ আমি মেজর জিয়াউর রহমান আমাদের মহান জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। আওয়ামী জ্ঞানপাপী এবং মূর্খরা এটুকু বুঝতে অক্ষম যে জিয়াউর রহমানের এই স্বাধীনতা ঘোষণায় কিন্তু শেখ মুজিব অত্যন্ত উজ্জ্বলভাবেই রিকগনাইজ হয়েছেন। তার পক্ষেই এই স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান সেদিন দিয়েছিলেন। এবং এই ঘোষণাটাকে যদি রিকগনাইজ করা হয় তাহলে তো শেখ মুজিবই বড় হয়, জিয়াউর রহমান হয় ইতিহাসের একটি অংশ হয়। এবং আওয়ামী তস্কর দুষ্কৃতিকারীরা যদি এই স্বাধীনতার ঘোষণাটুকু রিকগনাইজ করতে সম্মত হতো, তাহলে একই সাথে শেখ মুজিব এবং জিয়াউর রহমানকে নিয়ে যে বিতর্ক সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা তারা করছেন, সেই বিতর্ক থেকেও জাতি নিষ্কৃতি পেতে পারত। এখানে তো শেখ মুজিবুর রহমান অবশ্যই উপরে, এই ঘোষণার মধ্যেই আছে। জিয়াউর রহমানকে তো তাকে সুপ্রিম দাবি করেন নাই, তিনি তো শেখ মুজিবকে সুপ্রিম মেনেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই সামান্য কৃতিত্বটুকু স্বীকার করতে যারা সম্মত হবেন না, তাদের বিরুদ্ধে ইতিহাসের অকট্ট যুক্তি তুলে ধরা, এটি আমি মনে করি দেশপ্রেমের একটি অংশ। সেটি আমি এখন চেষ্টা করব আপনাদের সামনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, এটি আমি বারবার প্রমাণ করার চেষ্টা করব না, একটি দুটি তথ্য দিব। সেটি হচ্ছে 1971 সালের 26শে মার্চ গভীর রাতে যখন বাংলাদেশের নিরীহ মানুষের পরে মুক্তিযুদ্ধ বা সেই যুদ্ধটি পাকিস্তান চাপিয়ে দিল, তখন তো জাতি কিংকর্তব্য বিমূঢ়, কারণ জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে, বিশেষ করে শেখ মুজিবের পক্ষ থেকে কোনো নির্দেশনা জাতির প্রতি ছিল না। আওয়ামী লীগের একজন তো লেজ গুটিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছেন, সহজেই তারা সীমান্ত পাড়ি দিয়েছেন। দেশের মধ্যে যারা ছিলেন, ঘাপটি বেড়েছিলেন, তারা কোনো ধরনের অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর কোনো উদ্যোগ গ্রহণ করেননি। জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা মূলত স্বাধীনতা যুদ্ধকে, বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধকে একটা আনুষ্ঠানিকতা দান করেছিল। এবং সেই 26শে মার্চের পর থেকে 17ই এপ্রিল আমরা জানি মুজিবনগর সরকার গঠিত হয় মেহেরপুরের বৈদ্যনাথ তলা, যেটি এখন মুজিবনগর, সেখানে তাজউদ্দিনের নেতৃত্বে। তার আগ পর্যন্ত এই যে 26শে মার্চ 1971 থেকে শুরু করে 1971 সালের 17ই এপ্রিল পর্যন্ত এটি ছিল পাকিস্তানের একটি আভ্যন্তরীণ সংকট। একতরফাভাবে বাংলাদেশের মানুষ পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনীর অস্ত্রের মুখে কেবলমাত্র নির্বিচারে জীবন দিয়েছে এবং মেয়েদের ইজ্জত লুণ্ঠনের মতো ঘটনা সেদিন ঘটেছে। 17ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পরেই মূলত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কিংবা মুক্তিযুদ্ধ এটি স্বীকৃতি পায়। সেখানে এই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কৃতিত্বকে তাজউদ্দিন আহমেদ 1971 সালের 11ই এপ্রিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বেতার ভাষণে তিনি এই বিষয়টিকে স্টালিনগ্রাডের যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের সমর পরিচালনার ভার পড়েছে মেজর জিয়াউর রহমানের উপরে। নৌ, স্থল ও বিমান বাহিনীর আক্রমণের মুখে চট্টগ্রাম শহরে যে প্রতিরোধ বুর্জ গড়ে উঠেছে এবং আমাদের মুক্তিবাহিনী ও বীর চট্টলার ভাই বোনেরা যে সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করছেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই প্রতিরোধ স্টালিনগ্রাডের পাশে স্থান পাবে। ওই একই বক্তৃতায় শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার কথা উল্লেখ করে তাজউদ্দিন বলেন, প্রাথমিক বিজয়ের সাথে সাথে মেজর জিয়াউর রহমান একটি পরিচালনা কেন্দ্র গড়ে তোলেন এবং সেখান থেকে আপনারা শুনতে পান স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর। এই প্রথম কণ্ঠস্বর বলতে তিনি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথাই বলেছেন। এটি তাজউদ্দিনের কথা। এই তাজউদ্দিনকেও শেখ মুজিবও যেমন গুরুত্ব দেননি, তাজউদ্দিনের পরিবারকে পরবর্তীতে আমরা আওয়ামী লীগ বা নানা সময় আওয়ামী লীগের সরকার কর্তৃক হেনস্থার শিকার হতে দেখেছি। সর্বশেষ তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ, তিনি আওয়ামী ক্ষমতাসীনদের দ্বারা কিভাবে নিগৃহীত হয়েছেন, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, সেই ইতিহাসের কথা বাংলাদেশের যারা খোঁজখবর রাখা জনগণ তারা সকলেই জানেন। এবার আসুন, আমি যে কথা বলছিলাম, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেই খুশি হতেন। এই কথাটির একটি যুক্তি আমি আপনাদের সামনে উপস্থাপন করি।
এই যে মতলববাদ যারা আওয়ামী, এরা একটা সময় জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে ঢেকে দেওয়ার জন্য এরা বলতো ৭ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। প্রশ্ন হলো, যদি বঙ্গবন্ধু ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণা দেন, তাহলে বাংলাদেশ তখন থেকে মুক্তিযুদ্ধে লিপ্ত হলো না কেন? শেখ মুজিব তারপরও প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা কিভাবে চালালেন? একটি রাষ্ট্রের একজন নেতা যদি স্বাধীনতার ঘোষণা দেন, তিনি তো তখন আত্মগোপনে চলে যাবেন এবং সেখান থেকে যুদ্ধ পরিচালনা করবেন। এই যুক্তির পাল্টা কোনো যুক্তি দেওয়ার সামর্থ্য আওয়ামী তস্কর লুটেরা এই ইতিহাস বিকৃতকারীদের নাই, এটি নিশ্চিত। এই ৭ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা হয়, তাহলে ৭ই মার্চে যে বক্তৃতা শেখ মুজিব রেসকোর্স ময়দানে করেছিলেন, সেখানে তিনি পাকিস্তান সরকারের উদ্দেশ্যে 4টি দফা ঘোষণা করেছিলেন। ৭ই মার্চের বক্তব্য এখনও আপনারা বাজিয়ে দেখতে পারেন। শেখ মুজিব সেই 4 দফা যেটি দিয়েছিলেন সেটি হলো, 1 নম্বর, সামরিক আইন মার্শাল্লাহ উইথড্র করতে হবে। 2 নম্বর, সামরিক বাহিনীর লোকদের ব্যারাকের ভেতরে ঢোকাতে হবে। 3 নম্বর, যেসব ভাইদের হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে তদন্ত করতে হবে। এবং 4 নম্বর, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 4 দফা দাবি কার কাছে করা হয়েছিল বা কোন সংসদে যোগদানের শর্ত হিসাবে এই 4 দফা উল্লেখ করা হয়েছিল? কারণ শেখ মুজিব ওই ভাষণে বলেছিলেন, সংসদে আমরা যোগ দিতে পারি যদি 4 দফা দাবি মেনে না হয়। কোন সংসদ? পাকিস্তানের সংসদ। তাহলে সেটিকে কি করে স্বাধীনতার ঘোষণা বলা হয়, যেখানে পাকিস্তান সরকারের কাছে সংসদে যোগ দেওয়ার জন্য প্রকাশ্য জনসভায় শেখ মুজিব 4টি দফা উল্লেখ করেছিলেন পাকিস্তান সরকারের কাছে? এই 7ই মার্চের এই বক্তৃতা যদি স্বাধীনতার ঘোষণা হয়, তাহলে 23শে মার্চ পর্যন্ত পাকিস্তানি রাজনীতিবিদ এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে শেখ মুজিব যে ম্যারাথন বৈঠক করেছেন একের পর এক ক্ষমতা ভাগাভাগির জন্য, সেটি কেন করেছেন? 7ই মার্চে তো তার যুদ্ধে লিপ্ত থাকার কথা, কিন্তু সেখানে বারবার দফায় দফায় তিনি পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ এবং সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, যে বৈঠকে একাধিকবার প্রস্তাব দেওয়া হয়েছে ক্ষমতা ভাগাভাগির জন্য। সেটি নিয়েই মূলত সেখানে বার্গেনিং চলছিল। ইয়াহিয়ার সাথে এই যে ম্যারাথন বৈঠক, এর এক পর্যায়ে 22শে মার্চ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সাংবাদিকরা শেখ মুজিবকে যখন প্রশ্ন করলেন যে আলোচনায় কোনো অগ্রগতি আছে কিনা, সাংবাদিকদের পরে শেখ মুজিব রুষ্ট হলেন। তিনি বিরক্ত হয়ে বললেন, যদি অগ্রগতি না হতো তাহলে আমি কোন আলোচনা চালিয়ে যাচ্ছি? এটি দৈনিক পূর্বদেশ 23 মার্চ 1971 এই সংখ্যায় আপনারা দেখে নিতে পারেন। লাইব্রেরিতে ঢুকলেই আশা করি এগুলো আপনারা পাবেন। এই আলোচনা যখন ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার উপক্রম, তখন শেখ মুজিবের সর্বশেষ রাজনৈতিক কর্মসূচি ছিল 27শে মার্চ দেশব্যাপী হরতাল। এই পরিস্থিতিতে যখন 25শে মার্চ রাতে তাজউদ্দিন সাহেব একটি টেপ রেকর্ডার নিয়ে তিনি শেখ মুজিবের সঙ্গে 32 নম্বর ধানমন্ডির বাসভবনে দেখা করলেন, এটি তাজউদ্দিন সাহেবের কন্যা, তার বইতেই এটি লিখিত আছে, আপনারা পড়ে নেবেন। সেখানে তিনি বললেন, বঙ্গবন্ধু, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আপনি জনগণের উদ্দেশ্যে একটি বার্তা, স্বাধীনতার ঘোষণা অথবা যে কোনো ধরনের একটি বার্তা আপনি রেকর্ড করে রাখেন। যদি আপনি কোনো কারণে গ্রেপ্তার হয়ে যান অথবা আপনাকে আত্মগোপনে যেতে হয়, তাহলে এই ভাষণটি অন্তত বাজিয়ে জনগণকে একটি দিক নির্দেশনা দেওয়া যাবে। শেখ মুজিব তাকে অনেকটা তিরস্কার করেই বাসা থেকে বের করে দিলেন এবং বললেন, নাকে তেল দিয়ে ঘুমাও, 27শে মার্চ হরতাল ডেকেছি, পাকিস্তান চাপে পড়ে আবার আমার সাথে আলোচনা করতে বাধ্য হবে, তুমি তোমার কাজে যাও। এবং শেখ মুজিব অনেকটা তিরস্কার করেই তাজউদ্দিনকে তার বাসভবন থেকে বিদায় দিলেন। এবং তাজউদ্দিন সেখানে আশ্চর্য হয়ে শেখ মুজিবের এই কর্মকাণ্ডে তিনি আশ্চর্য হলেন এবং ব্যথিত হলেন। এই যে কয়েকটি কথা বললাম, এর মধ্যে দিয়েই নিশ্চয়ই একটা প্রমাণ নিশ্চয়ই আপনাদের সামনে হয় যে শেখ মুজিব শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আপোষ করে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারলেই খুশি হতেন। এটি ইতিহাসের একটি অত্যন্ত অকাট্য সত্য। আমি এই আলোচনায় সামান্য বলার চেষ্টা করলাম। আমি আমার আলোচনার দ্বিতীয় পর্বে নিশ্চয়ই আরও অনেক অকাট্য তথ্য, প্রমাণ, যুক্তি উল্লেখ করেই এটি আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হব। আশা করি যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারলেই খুশি হতেন। আমার এই
দ্বিতীয় পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।